সুপ্রিয় দর্শক, শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাপ্তাহিক আয়োজন সংবাদ পরিক্রমা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মূলত আমরা দৈনিক পত্রিকা এবং টেলিভিশনগুলোতে প্রচারিত প্রকাশিত প্রধান প্রধান সংবাদগুলোর পর্যালোচনা বিশ্লেষণ করে থাকি। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন অতিথি। শুরুতে আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন সৈয়দ আব্দুল ওয়াজেদ, সিনিয়র সাংবাদিক, দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম অফিস। আছেন জনাব মইনুল আলম ছোটন, রাজনৈতিক আলোচক এবং বিশ্লেষক। আপনাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের অনুষ্ঠানের শুরুতেই দেখে নিচ্ছি টেলিভিশনগুলোতে প্রচারিত প্রধান প্রধান সংবাদগুলো। পিলখানা হত্যাকাণ্ড জাতীয় জীবনে গভীর ক্ষতি সৃষ্টি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই হত্যাকাণ্ডে জাতীয় নিরাপত্তার দুর্বলতা প্রকাশিত হয়েছে। এটি ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস। আগামী 28 ফেব্রুয়ারি ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সপরিবারে দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহসান এইচ মনসুরকে সরিয়ে মোহাম্মদ মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই আদেশ জারি করে। প্রায় সবগুলো টেলিভিশনের প্রধান সংবাদে যে গতকাল বিডিআর বিদ্রোহের সেই কলঙ্কিত দিন গেল বার্ষিকী, এই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল শ্রদ্ধা জানিয়েছেন, রাষ্ট্রপতিও শ্রদ্ধা জানিয়েছেন এবং বিকেলে শহীদ পরিবারের, শহীদ সেনা সদস্যের পরিবারের সদস্যদের সাথে একত্রিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। ওখানে একটি কথা বলেছেন তিনি যে আসলে এটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঘাত এবং আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা যে দুর্বলতা, সেই দুর্বলতা প্রকট হয়েছে এটাতে। এইসব সমস্যাগুলো দূর করার জন্য উনি পদক্ষেপ নেবেন খুব দৃঢ়ভাবে বলেছেন। আব্দুল ওয়াজেদ, আপনার বিশ্লেষণ শুনতে চাই। এই হত্যাকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে যে ষড়যন্ত্র চলছে তারই বহিঃপ্রকাশ, তারই অংশ। এটি দেশের যারা বিশ্লেষক এবং সচেতন মহল তারা সবাই আগে থেকে এই বিষয়টি বলেছেন এবং তারই একটি জোরালো প্রতিধ্বনি প্রধানমন্ত্রীর কণ্ঠে গতকাল ধ্বনিত হয়েছে। আমি মনে করি এই পিলখানা হত্যাকাণ্ডের আমরা শেষ পরিণতিটা দেখতে চাই। আমরা যারা এই হত্যাকাণ্ড অপরাধী যারা, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক সপ্তাহ হয়েছে দেশের দায়িত্ব নিয়ে বেশ কিছু পরিবর্তন আনছেন। বিশেষ করে আমরা খুব বেশি সারা দেশে মানুষের মধ্যে আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে উনি ওনার যে চলাফেরার সময়, চলাচলের সময় যাতে মানুষের জনদুর্ভোগ না হয়, জনদুর্ভোগ কমে যায়, সেজন্য উনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। আগামী যে বাংলাদেশ গঠন করার জন্য ওনার যে প্ল্যান, সেই প্ল্যানের প্রথম ধাপে উনি ধীরে ধীরে দেখাচ্ছেন। যেমন মনে করেন, আপনি একটা সুন্দর কথা বলেছেন যে তৎকালীন আমরা দেখতাম তখন প্রাইম মিনিস্টার অথবা আমাদের মন্ত্রী এবং ইভেন সংসদ সদস্যরা যখন কোনো জায়গায় রাস্তা বন্ধ করে যোগাযোগ করত, তখন বিভিন্ন কারণে ট্রাফিক জ্যামে সেই প্রধানমন্ত্রীর প্রটোকল দেওয়ার জন্য স্বাভাবিকভাবে ট্রাফিক জ্যাম লেগে থাকে। সেই পথ থেকে তিনি দেখিয়ে দিয়েছেন যে না, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী নই, আমি এই দেশের সেবক। বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে যাবে আমি সেইভাবে যাব। আসলে ঠিক উনি যে যাচ্ছেন, এটা একটা উদাহরণ। এই উদাহরণের মধ্যে উনি বুঝিয়ে দিয়েছেন আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে মানবতার বাংলাদেশ। আমরা দেখলাম উনি এর আগে নির্বাচিত হয়েই কিন্তু বিভিন্ন নেতাদের বাসায় গিয়েছেন, অন্য দলের ছোট ছোট দলের নেতাদের, বিশেষ করে বিরোধী দলের নেতার বাসায় গিয়েছেন, এনসিপির প্রধানের বাসায় গিয়েছেন, ইসলামী আন্দোলনের নেতার প্রধানের বাসায় গিয়েছেন। গতকাল উনি মাননীয় বিরোধী দলের নেতাকে উনি ফোন করেছেন, ওনার স্বাস্থ্যের খবর নিয়েছেন। এই যে আমরা দীর্ঘদিন ধরে যে একটি মানে পক্ষ অপোজিশনের মধ্যে যে একটি বৈরী পরিবেশ, সেই পরিবেশের সম্পূর্ণ বিপরীতে একটি যে উনি ভূমিকা রাখছেন, এটি নিশ্চয়ই ভালো প্রভাব পড়বে। তো এটির আসলে আমাদের আর কোন কোন ক্ষেত্রে গুণগত পরিবর্তন তৈরি করতে পারে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি, মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মকাণ্ডগুলো? মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া বিরোধী দলের নেতাদের সাথে যেভাবে সাক্ষাৎ করেছেন এবং তাদের সাথে সৌজন্য এবং প্রীতি বিনিময় করেছেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি একটি অনন্য এবং বিরল ঘটনা। যে বিষয়টি হচ্ছে যে আপনার সাথে আমার মতের কমে থাকবে, কিন্তু আমাদের ব্যক্তিগত সম্পর্ক যাতে সুন্দর থাকে, যাতে একটি সুন্দর
ত্রুটিপূর্ণ থাকে। আসছে গতকালই বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ হয়েছেন, এই প্রথমবার একজন উদ্যোক্তা থেকে গভর্নর। তাহলে পুরো বিষয়টাকে কিভাবে দেখা যাচ্ছে? বিষয়টি একটা প্র্যাগমেটিক ইনিশিয়েশন বা বাস্তববাদী একটি উদ্যোগ। আমার ধারণা, আমার মনে হচ্ছে যে যিনি একজন উদ্যোক্তা, তার সাথে ব্যাংকিং সেক্টরের একটি ঘনিষ্ঠ যোগাযোগ সবসময় থাকে। একটি আমার মনে হচ্ছে এটি একটি বাস্তবায়ন পদক্ষেপ। যিনি নতুন গভর্নর এসেছেন, তিনি সুদের বিষয়ে, সুদকে সহজীকরণের বিষয়টিও তুলে ধরেছেন। ইন্টারেস্ট রেট কমানোর কথা বলছেন। আমাদের দেশে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা উচ্চ সুদের বিষয়টি নিয়ে নানা ধরনের আপত্তি বা কথাবার্তা বলে আসছিলেন। আগামী যে বাংলাদেশ গঠন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে আগামীর যে অর্থনীতিকে সুদৃঢ় করার জন্য যে পরিকল্পনা নিয়েছেন, আমি মনে করি এই পরিকল্পনার সমস্ত যে কারিকুলাম, সমস্ত যে প্ল্যান, এই প্ল্যানের সাথে এই মোস্তাফিজুর রহমান উনি সেটা ওনার অভিজ্ঞতা দিয়ে উনি সেটা বাস্তবায়ন করবেন। ধন্যবাদ আপনাকে। সৈয়দ আব্দুল ওয়াজেদ, আবার আসছি আপনার কাছে। দেরিতে হলেও বইমেলা শুরু হয়েছে ঢাকা জাতীয় বইমেলা। বিশেষ করে আমরা যে এটাই দেখতাম 6 ফেব্রুয়ারি শুরু হতো, কিন্তু নির্বাচনের কারণে এটি কিছুদিন পিছিয়েছে এবং আজকে উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী পদক দিয়েছেন, যারা এই ক্ষেত্রে পদক পেয়েছে। এটি শেষ পর্যন্ত শুরু হয়েছে এবং আমাদের লেখক সমাজ, আমাদের প্রকাশক সমাজ, পাঠক সবার কাছে এটি একটি প্রত্যাশিত কাঙ্ক্ষিত একটি মাস এবং এই মেলাটিও খুব কাঙ্ক্ষিত। এবং এটি শুরু হওয়াতে সবার মধ্যে একটি আনন্দ, উচ্ছ্বাস এবং আবেগের সৃষ্টি হয়েছে। এবং এর উপলক্ষে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া তার দিক নির্দেশনা দিয়েছেন এবং তার প্রথম দায়িত্ব গ্রহণের পর এই মেলার উদ্বোধন সাহিত্য পুরস্কার দিয়েছেন। এই বিষয়টি এটিকে অত্যন্ত মর্যাদাপূর্ণ করেছে যে গণতান্ত্রিক পরিবেশে এই মেলাটি এবার উদ্বোধন হতে পেরেছে এবং সেই ক্ষেত্রে লেখক, পাঠক এবং যারা বই কিনবেন সর্বস্তরের মানুষের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। আমরা আসছি একটু দৈনিক পত্রিকাগুলোর দিকে। সিলিন্ডার বিস্ফোরণ, সুপারিশি সার, মৃত্যুর মিছিল চলছে। নগরীতে প্রথম ফ্যামিলি কার্ড দেওয়া হবে পতেঙ্গা ওয়ার্ডে। বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া। অর্থমন্ত্রী, আস্থা বাড়ানো, সুদের হার কমানোই প্রধান লক্ষ্য নতুন গভর্নরের। সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশন চলবে, টসিক মেয়র। এক জালে 1100 লাল কোরাল, বিক্রি 3.5 লাখ টাকা। কাপ্তাইয়ে পর্যটন ব্যবসায় ধস। 3 দিন আগেই চট্টগ্রাম হালি শহরে একটি বিস্ফোরণ হয়েছে একটি আবাসিক ফ্ল্যাটে। এখন পর্যন্ত 5 জন মারা গেছে এবং তাদেরকে চট্টগ্রামে চিকিৎসা দেওয়া যায়নি। কেন এমন হলো? যে এটি কার দোষ, কার অবহেলা? আপনার চোখে কিছু? আসলে এটা একটা মর্মান্তিক একটা ঘটনা। শুধু এখানে 5 জন নয়, আরো 4 জন কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জাব হচ্ছে। 9 জন গুরুতর আহত, তার মধ্যে 5 জন নিহত হয়েছেন, এখন পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জাব হচ্ছেন। এই ঘটনাটি আসলে সারা বাংলাদেশে আপনি দেখেন, এই গ্যাস বিস্ফোরণ, এই যে আপনার এই সিলিন্ডার বিস্ফোরণ, এই অহরহ এই ঘটনা ঘটছে। ঘটনা হচ্ছে যারা এই যে আপনার সিলিন্ডার গ্যাস যে বিক্রি, যে বিপণন যে কার্যক্রম যেখানে চলে সারা বাংলাদেশ, আপনি দেখেন ওইখানে আপনি যখন একটা এই গ্যাসের দোকানে যখন যাবেন, ওইখানে যে বোতলগুলি দেখবেন, ওই বোতলগুলির অবস্থা দেখলে আপনি বুঝবেন যে এটি মেয়াদ উত্তীর্ণ, অনেক আগেই মেয়াদ উত্তীর্ণ। দেখার কেউ নেই, এই দেখার কেউ নেই। এই কারণেই বাংলাদেশের আজকের এই পরিণতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সরকার, এই সরকার ইনশাআল্লাহ আমি মনে করি আমাদের যে বর্তমান যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার যে ভিশন, ওনার যে মিশন, ওনার এই প্ল্যানের বাস্তবায়ন উনি করবেন। তারই ফলশ্রুতিতেই, তারই ধারাবাহিকতায় এই যে আমাদের দুর্ঘটনা, গ্যাস দুর্ঘটনা, যানবাহন দুর্ঘটনা সহ সমস্ত দুর্ঘটনা উনি খতিয়ে দেখার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেবেন। উনি শক্তিশালী ওইখানে আইন নির্দেশ দেবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা ব্যবস্থা নেবে। আশা করি বাস্তবায়ন অবশ্যই হবে। গতকাল মেয়র পরিদর্শন করেছেন বিভিন্ন জায়গায় এবং উনি সিন্ডিকেট ব্যবসায়ী যে রমজান আসলেই যে একটি অসাধু প্রবণতা তৈরি হয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির ক্ষেত্রে, দাম বৃদ্ধি করার, সেটির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সরকারও অনেকভাবে চেষ্টা করছেন। আমরা একটু দ্রব্যমূল্য পরিস্থিতি সম্পর্কে জানতে চাই এবং মেয়রের এই যে এই হুঁশিয়ারি। আসলে যে আশঙ্কাটি করা হয়েছিল রমজানের প্রথম সপ্তাহে, যে ওই রকম ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি। চেষ্টা হয়েছিল, সিন্ডিকেট চেষ্টা করেছিল
সর্বাত্মক চেষ্টা, সরকারের হ্যাঁ। চেষ্টা কিন্তু হ্যাঁ, কিছুটা হলেও কিন্তু সরকার, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, জনগণ, রাজনৈতিক দল সবার সচেতনতার কারণেই সিন্ডিকেটগুলো এখনো পর্যন্ত কিছুটা হলেও এরা থমকে থমকে আছে এবং অনেক পণ্য আমরা অত্যন্ত সহজে কিনতে পারছি। পণ্যের যে চাহিদা, আবু সুফিয়ান ওনার সাহেব, অনেক দায়িত্ব। উনিও বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, সিন্ডিকেটদের সাথে হুঁশিয়ারি দিচ্ছেন। আমি মনে করি যে তাদের যে সবার জনগণের ইচ্ছার প্রতিফলন ওনাদেরকে দিয়েছে। আমরা মনে করি এই জনপ্রতিনিধি জনাব আবু সুফিয়ান সহ আরো যারা সবাই এলাকায় সব জনপ্রতিনিধিরা সম্মিলিত প্রয়াসেই যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামো তারা তাদের সহযোগিতায়, তাদের যে চলাফেরায়, তাদের সমস্ত যে কার্যক্রমে ফুটিয়ে তুলবে। আসছি শহীদ আব্দুল ওয়াদুদ, আপনার কাছে একটি খবর দেখলাম আমরা, সেটি হচ্ছে যে কাপ্তাইতে পর্যটন ব্যবসার ধস, একটি সংবাদ এসছে, আমি চোখে পড়েছে। তো আসলে পর্যটন সেটি কি শুধু কাপ্তাই পরিস্থিতি নাকি ওভারঅল সব জায়গায়, আপনি কি কিছু? পবিত্র রমজানের মোবারক চলছে, মানুষ সিয়াম সাধনা এবং ধর্মীয় কার্যক্রমের সাথে একটু বেশি মাত্রায় জড়িত এবং এই সময়ে সবসময়ই পর্যটন শিল্পে একটু ভাটা পরিলক্ষিত হয়। এ ব্যাপারে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের এক মাস ব্যাপী সিয়াম সাধনার পরে যখন ঈদ আসবে, পবিত্র ঈদ উল ফিতর, এবং তারই প্রেক্ষাপটে আমাদের যে শীত মৌসুম চলে গেছে, এখন আমরা আস্তে আস্তে গ্রীষ্মের মৌসুমের দিকে যাচ্ছি। এই সময়টাতে পর্যটকদের একটি উদ্যাম চলাফেরা সারা বাংলাদেশে আমরা পরিলক্ষিত হয়। আশা করা যাচ্ছে মাস দুয়েকের মধ্যেই পার্বত্য অঞ্চল, কক্সবাজার সহ বাংলাদেশের যে সমস্ত অঞ্চলগুলো, সিলেট পর্যটনের জন্য উপযোগী, সেখানে মানুষের ভিড় বাড়তে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি সরকারের যে অঙ্গীকার, নির্বাচনী অঙ্গীকার, ফ্যামিলি কার্ড দেওয়া, চট্টগ্রাম পতেঙ্গা থেকে সেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে, ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। যে এটা এই ফ্যামিলি কার্ড নিয়ে এখন বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের যে ম্যানিফেস্টো ছিল, এখানে 31টি দফা ছিল। এই 31টি দফার মধ্যে 8টি দফাকে আবার আলাদা করে দেওয়া হয়েছে। তার মধ্যে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষা কার্ড, তারপর আপনার ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডকে প্রথমেই সবার আগেই ফ্যামিলি কার্ডকে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটা পরিবার অন্ততপক্ষে ওই পরিবারের মায়ের হাতে কিছু টাকা যাবে, কিছু অর্থ যাবে। এই অর্থ দিয়ে ওনার পরিবারে যদি ওনার স্বামী নাও থাকে, কর্মক্ষম হয়, ওনার চাকরি না থাকে, অন্ততপক্ষে এই টাকা দিয়ে ওনার পরিবারকে উনি সামলাতে পারবেন। তাহলে ধারাবাহিকতায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন নির্বাচনের যেই ম্যানিফেস্টো যখন কথা দিয়েছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে, প্রথমেই এই ফ্যামিলি কার্ডের বাস্তবায়নের জন্য কাজ শুরু করবেন জনাব তারেক রহমান। উনি ওনার কথা রেখেছেন। উনি ওনার কথা রাখার ফলশ্রুতিতেই আজকে টেস্ট স্বরূপ বাংলাদেশের যে বিভাগগুলো ছিল তার মধ্যে চট্টগ্রামের পতেঙ্গা এবং বান্দরবনের লামাতে, আমাদের চট্টগ্রাম বান্দরবনের লামা এবং পতেঙ্গাতে, এখানে আপনার টেস্ট স্বরূপ এখানে 2টি ওয়ার্ড, পতেঙ্গারে 2টি ওয়ার্ড এখন বাছাই করা হয়েছে, তার মধ্যে হয়তো 1টি ওয়ার্ড দেবে আর একটা লামাতে দেবে। হ্যাঁ, আমি মনে করি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে বাংলাদেশে একটি যুগান্তকারী একটা রচিত হচ্ছে এবং সাধারণ মানুষের যে চাহিদা, কিছুটা হলেও এই চাহিদাটা এটা পূরণ হবে। আরেকটি কথা আমি আপনাকে বলতে চাই, শুধু ফ্যামিলি কার্ড নয়, আমরা শুধু ফ্যামিলি কার্ড নয়, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড, কৃষকের যে কার্ড, এই কার্ড সহ যে প্ল্যানগুলো নিয়েছেন, ওই আই হ্যাভ এ প্ল্যানের অংশ হিসেবে এই যে ফ্যামিলি কার্ড দিয়ে শুরু হবে। ইনশাল্লাহ আমরা মনে করি 31 দফার সমস্ত বাস্তবায়ন যদি বাংলাদেশে হয়, তাহলে বাংলাদেশে 31 দফা বাস্তবায়ন করতে পারে, জনগণের সহযোগিতা যদি বাস্তবায়ন করতে পারে, আমরা একটি সুন্দর সোনালী বাংলাদেশ পাবো। এক জালে 1100 লাল কোরাল, এটি আমাদের টেকনাফের ঘটনা এবং অত্যন্ত আলোড়িত ঘটনা। আসলে এই ধরনের ঘটনা গত 2-1 বছর ধরে প্রায়শই ঘটছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লুমিকুলমি বঙ্গোপসাগরকে ঘিরে, এটি অত্যন্ত আশাব্যঞ্জক। কমে গেছে, তারপরেও কিন্তু মাঝামাঝি কিছু ঘটনা ঘটে যেটি খুব আমাদের চিত্ত চাঞ্চল্য ঘটায়, আশাবাদী করে। আসলে আমাদের এই বঙ্গোপসাগর এটি একটি অফুরন্ত মানে সম্পদের ভান্ডার। এটির যথাযথ জরিপ এখনো হয়নি। আমরা আশা করব বর্তমান নতুন গণতান্ত্রিক সরকার আমলে আমাদের এই সমৃদ্ধ মৎস্য সম্পদ এটি জরিপ হবে এবং এগুলো ভালোভাবে যথাযথভাবে কাজে লাগানো হবে। এই মাছে মাথা বাঙালি আমাদের যে সামুদ্রিক আমাদের যে সম্পদ, এই সম্পদ আমাদের
বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। এই যে এটা আলোড়ন একটা সৃষ্টি করা হয়, যে যে নিউজ, এই নিউজটা বিভিন্ন সময় আমরা দেখি ঝাঁকে ঝাঁকে আমরা ইলিশ পাই এখন। এই ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার কারণ হচ্ছে আমরা একটা প্ল্যানের মাধ্যমে, এই যেমন একটা সময় ধরে জেলেদেরকে সাগর থেকে তুলে নেওয়া হয়, মাছ ধরা মাছ ধরা বন্ধ করা হয়। এই বন্ধ করার মাধ্যমে সেই সাগরের মধ্যে যে আমাদের প্রজনন মৌসুমে যাতে মাছের বাড়ার একটা সুযোগ একটা সুন্দর একটা প্রজনন হয়। এই প্রজননটা আমি মনে করি এই শুধু রাল করা নয়, আমাদের এই যে বঙ্গোপসাগর, এটা অত্যন্ত একটা আমাদের বিশাল একটা সম্পদ। এই সম্পদ, এখানে হরেক রকমের মাছ, এখানে অর্থনীতি আমাদের সাথে জড়িত। কোরাল নয় শুধু, বাংলাদেশের এই বঙ্গোপসাগরে বিভিন্ন প্রজাতির মাছ আমাদের অর্থনীতিকে চাঙ্গা করবে, আমাদের জেলেদেরকে আমাদের সমৃদ্ধ করবে এবং আমাদের মাছের চাহিদা পূরণ করবে। অবশ্যই পূরণ হবে, আমাদের আমিষের যে চাহিদা সেটা পূরণ হবে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। যে আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করছি আজকের মতোই। আপনাদের সাথে আমাদের দেখা হবে আগামী সপ্তাহে একই সময় একই দিনে। সে পর্যন্ত ভালো থাকবেন।